আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কারো নিকট সুলতান, কারো নিকট গাদ্দার, কারো নিকট খলিফা তো কারো নিকট হেকমতওয়ালা। বলতেছি এরদোগানের কথা। কিছুদিন পূর্বে আমি আমার পেজে একটা ভিডিও পোস্ট আপলোড করেছিলাম এরদোগানকে নিয়ে। যার ক্যাপশনটা ছিল এরকম, "একসময় জনমানুষের নেতা বর্তমান বিশ্ব নেতায় পরিণত হয়েছে।" ওই পোস্টের কমেন্টে বহুত বিরূপ এবং নেগেটিভ মন্তব্য আমি পেয়েছি এরদোগানকে নিয়ে। যেটা কয়েক বছর পূর্বে কল্পনাও করা যেত না। কিন্তু এরদোগানের রিসেন্ট টাইম এর কাজকর্ম তাকে মানুষের মুখ থেকে এগুলো বের করিয়েছে তার ব্যাপারে। তো যাই হোক, আসলে আমরা আজকে জানতে চেষ্টা করব এরদোগান কি এই রিসেন্ট টাইমে মুনাফিকি করেছে নাকি সে আগে থেকেই এমন? এটা আমরা আজকে জানতে চেষ্টা করব। তো এরদোগানকে জানতে হলে বা বুঝতে হলে তুরস্কের ইসলামী রাজনীতির ইতিহাসটা আমাদের সংক্ষেপে পড়তে হবে। তুরস্কের ইসলামী রাজনীতির কথা আসলেই যার নামটা সর্বপ্রথম উঠে আসে তিনি হলেন নাজিমুদ্দিন এরবাকান। যদিও আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে এরদোগান সর্বপ্রথম তুরস্ক ইসলামীকরণ করা শুরু করেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। বরং এই শুরুটা হয়েছিল নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে। এবং যারা নাজিমুদ্দিন এরবাকান সম্পর্কে জানে তারাও একটা কথা বলে যে এরদোগান হলো নাজিমুদ্দিন এরবাকানের ছাত্র। অনেকে আবার গর্বিত ছাত্র বলে থাকে। কিন্তু আমি বলি এরদোগান নাজিমুদ্দিন এরবাকানের গাদ্দার ছাত্র। কেন গাদ্দার বলতেছি আপনারা সামনে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো নাজিমুদ্দিন এরবাকান মিল্লি গুরুশ আন্দোলন শুরু করেন, যেটা একটি সামাজিক আন্দোলন ছিল। এই আন্দোলনটা আলেমদের তত্ত্বাবধানে শুরু হয়েছিল। এরপর মিল্লি গুরুশ নাম দেওয়ার কারণ ছিল তুরস্কে ইসলামী কোন রাজনৈতিক বা সামাজিক আন্দোলন নিষিদ্ধ ছিল। তো এইজন্য এমন একটা নাম দেওয়ার দরকার ছিল যেটা ইসলামের দিকে যে নির্দেশ করবে এমনটা বোঝা যাবে না। এইজন্য তিনি মিল্লি গুরুশ সিলেক্ট করেছিলেন। তো মিল্লি গুরুশের অধীনে আলেমদের পরামর্শে তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। যে রাজনৈতিক দলের নাম ছিল মিল্লি নিজাম পার্টি। তো নিজাম পার্টি প্রতিষ্ঠার পরপরই নিষিদ্ধ হয়ে যায়। এরপর তিনি প্রতিষ্ঠা করেন মিল্লি সালামেত পার্টি। মিল্লি সালামেত পার্টি প্রতিষ্ঠার পর তিনি ক্ষমতায় যান। কামাল আতাতুর্কের যে দলটা আছে এই দলের সাথে জোট গঠন করে। জোট গঠন করে ক্ষমতায় যাওয়ার পর তিনি ডেপুটি হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার এখানে একটি বিরাট কাজ করেন। বিরাট কাজটি হলো যে বর্তমানে যে তুর্কি সাইপ্রাসটা, এই সাইপ্রাসটা তিনি যুদ্ধ করে মুক্ত করেছিলেন। তো এর কিছুদিন পর তুরস্কের যে সেনাবাহিনী আছে তারা একটি সামরিক coup করে ডেপুটির বিরুদ্ধে। আর পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র সামরিক অভ্যুত্থান যা কোনো ডেপুটির বিরুদ্ধে হয়েছিল। এরপর তার মিল্লি সালামেত পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং ডেপুটির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হয়েছিল। এটাই পৃথিবীর একমাত্র সামরিক অভ্যুত্থান যেটা ডেপুটির বিরুদ্ধে হয়েছিল। আর তার ব্যাপারে অভিযোগ ছিল তিনি রাষ্ট্রকে ইসলামীকরণের চেষ্টা করতেছেন। এরপর তার উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আসে। রাজনৈতিক নিষেধাজ্ঞা আসায় তার তত্ত্বাবধানে মিল্লি গুরুশের চিন্তাধারা নিয়ে আরেকটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়, সেটা হলো মিল্লি রাফা পার্টি। এই দলটাও পরবর্তীতে ক্ষমতায় আসে এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মাত্র ১১ মাস ক্ষমতায় ছিলেন। এরপর তাকে পুনরায় আবার নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল এরদোগানের যে কবিতাগুলো। আর এটা তো আছেই যে ইসলামীকরণ করার চেষ্টা করতেছে রাষ্ট্রকে। এরপর তিনি জেলে চলে যান। জেলে চলে যাওয়ার পর আরেকটা দল প্রতিষ্ঠা হয়, সেটা হলো মিল্লি ফজিলত পার্টি। তো ফজিলত পার্টিতে বিহার পার্টির যারা তারা সবাই ছিলেন। তো এর কিছুদিন পর ২০০১ সালের দিকে ফজিলত পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। তো ফজিলত পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার পর নতুন একটা পার্টি প্রতিষ্ঠা করে মিল্লি সাদাত পার্টি। কিন্তু ফজিলত পার্টি নিষিদ্ধ করার সময় দলটা ২ ভাগ হয়ে যায়। নিষিদ্ধ করার পূর্ব থেকেই ২ ভাগ হয়ে যাচ্ছিল। ২ ভাগের একটা ভাগ ছিল তরুণ। এই তরুণদের মাঝে ছিল আব্দুল্লাহ গুল এবং এরদোগান। এবং আরেকটা দল ছিল যারা মিল্লি গুরুশের যে চিন্তাধারা সেটাকে লালন করত। তো তরুণদের যে অভিযোগটা ছিল, সে অভিযোগটা ছিল হলো যে মুরুব্বিরা তারা যে যুগের চাহিদা বুঝতেছে না। তো এরপর তারা নতুন একটা দল প্রতিষ্ঠা করে একেপি। একেপি দলটাই হলো যেটা মিল্লি গুরুশ থেকে ভাঙ্গন হয়ে এসেছে। একেপি যেই চিন্তাধারা বা তাদের যে রাজনৈতিক যে এজেন্ডা সেটা যদি আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলতে চাই, সেটা হলো মিল্লি গুরুশের যেই মতবাদ ছিল বা মিল্লি গুরুশের যে আদর্শ ছিল সেটা হলো ইসলামকে সামনে রেখে অন্যান্য কাজ করা। ইসলাম আমাদেরকে যে কাজ করতে যতদূর অনুমতি দেয় ততটুক করা। আর একেপির আদর্শ হয়ে যায় গণতন্ত্রকে সামনে রাখা এবং গণতন্ত্র যতটুকু অনুমতি দেয় ততটুকু ইসলামকে মান্য করা বা রাষ্ট্রে অতটুকু ইসলাম কায়েম করা। তো এই কনসেপ্ট দিয়েই সে ক্ষমতায় আসে। এখানে যারা ওই ফজিলত পার্টি অর্থাৎ মিল্লি গুরুশের যে পার্টিটা ছিল ভেঙে যারা আসছিল তারাও একে পার্টিতে জয়েন করে এবং যারা টুকটাক একটু একটু ধর্ম পালন করতো তুরস্কের তারাও সাপোর্ট দেয়। তো এই সাপোর্ট দিয়ে অনেক অল্প সময়ের মধ্যেই ২০০২ সালেই তারা ক্ষমতা পেয়ে যায়। এভাবে একেপির বড় সফলতা আসে। তো এখানে একেপি আরেকটি ২ নাম্বারি কাজ করে, সেটা হলো তারা বলতে থাকে আমরা মিল্লি গুরুশেরই নতুন একটি দল, নতুন চিন্তাধারার দল। কিন্তু আসলে মিল্লি গুরুশ সবসময় তাদেরকে প্রত্যাখ্যান করেছে বা নাজিমুদ্দিন এরবাকান রহমাতুল্লাহ আলাইহ সবসময় প্রত্যাখ্যান করেছেন। তো এখানে আরেকটা কথা বলা জরুরি, সেটা হলো যারা এরদোগানকে একটু ভালোবাসে বা এরদোগানের হিকমতকে যারা ধারণ করে তারা বলে যে এরদোগান হলো নাজিমুদ্দিন এরবাকান তুরস্ক চালাচ্ছে। এটি হলো সামাজিকভাবে মিল্লি গুরুশ দিয়ে তাদের ছাত্রদের দিয়ে রাজনৈতিকভাবে। কিন্তু আসলে এটা ভুল। ঠিক আছে? কারণ এরবাকান সবসময় এরদোগানকে প্রত্যাখ্যান করে আসছে। এরবাকানের রাজনৈতিক দর্শন ছিল
ইসলাম আমাকে যতটুকু অনুমতি দেয় ততটুকু আমি আধুনিককে ধারণ করব। কিন্তু একই বিপরীতটা উল্টা। আধুনিক যতটা অনুমতি দেয় ততটুকু কিসে ধারণ করবে। এবার আসি আমি বাংলাদেশীদের কথায় আনি। কিন্তু বাংলাদেশীরা দেখেন এরদোগান কিন্তু এখানে কোথাও সে মানে সে যে শুরু করছে তার নতুন দল একেবি মিল্লিগোস থেকে বের হয়ে ফজিলাত পার্টি থেকে বের হয়ে সাদাত পার্টিতে যোগ না দিয়ে তার যে একই পার্টি শুরু করছে, সে কিন্তু শুরু থেকেই বলে আসছে যে আমাদের রাজনৈতিক দর্শন হলো এই যে এটা, যে আমরা ইসলামকে ধারণ করি না বরং আধুনিকতাকে ধারণ করি। আধুনিকতা যতটুকু অনুমতি আমাদেরকে দেয় আমরা ততটুকুই মানি। এখানে এরদোগানের দোষটা বর্তমান তো না, বরং এরদোগান আগে থেকেই দোষী। এই দোষটা সে অনেক আগেই করছিল, এখন না। কিন্তু আপনি আমি বুঝতেছি এখন আপনি তাকে গাদ্দার বলতেছেন। বরং আপনি তার উপর ভুল বিশ্বাস করেছিলেন। বরং আপনি যে এখন তাকে গাদ্দার বলতেছেন এ কথা আপনার একটা ভুল ধারণা। বরং এরদোগান অনেক আগে থেকেই গাদ্দার। এরদোগান আজকের গাদ্দার না। এরদোগানের গাদ্দারিটা বহু পুরানো। এরদোগানের গাদ্দারিটা বহু পুরানো। সে ২০০২ সালে গাদ্দারি করছে। আর যারা নাজিমুদ্দিন এরবাকানের ছাত্র বলে পরিচয় দেন, তারাও এখানে একটি খেয়ানত করে। খেয়ানত কিভাবে? যে তারা বলতে চায় যে নাজিমুদ্দিন এরবাকানের ছাত্র। এই এই বলে বাংলাদেশে যারা একটু ব্যাকডেটেড মানুষ তাদের কাছ থেকে একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে। সে কথা বলতে সাধারণ মানুষের দোষ খুব কমই। এখানে আমাদের বর্তমান বাংলাদেশের গণ্যমান্য কিছু ওলামায়ে কেরাম বা ব্যক্তিবর্গ এরদোগানকে এই পরিমাণ হাইলাইট করেছেন। অনেকে তাকে সুলতান বলেছেন, অনেকে তাকে খলিফা বলেছেন, অনেকে উম্মার কান্ডারি বলেছেন এবং অনেকে বলেছেন যে তুরস্কের ইসলামী পুনর্জাগরণের স্বপ্নদ্রষ্টা বা নেতা। এভাবে পরিচয় করে দিয়েছেন। যার কারণে মানুষ অনেক বেশি আশার আলো দেখেছে তার মধ্যে। কিন্তু সে যখন হতাশ করেছে তখন মানুষ হতাশ হয়ে গেছে। কিন্তু আসলে তার রাজনৈতিক বিষয়টা এমন, সে এগুলা বলেই ক্ষমতায় আসছে। সে ইউরোপীয় ইউনিয়নে আ যোগ দিবে এই প্রতিশ্রুতিতে ক্ষমতায় আসছিল। এখানে আসলে আপনার আমার ভুল না যতটুকু, তার চেয়ে বেশি জানার অজ্ঞতা আসলে বেশ। তো এরদোগানকে আমি সবসময় বলি নাজিমুদ্দিন এরবাকানের গাদ্দার ছাত্র। এটা বলার কারণই হলো যে সে মূলত গাদ্দারি করছিল। এখানে আরো কিছু বর্ণনা আছে। বর্ণনা অনুযায়ী জানা যায় যে ওই সময়টাতে যখন ফজলত পার্টিকে নিষিদ্ধ করা হবে, ওই সময়টাতে এরদোগান প্রচুর পরিমাণ আমেরিকা যাওয়া আসা করত। ওই সময় একটা ঝগড়া চলে আসতেছিল ফজলত পার্টিতে। একসময় ফজলত পার্টি নিষিদ্ধ করা হয় এবং এরদোগান একই পার্টি গঠন করে এবং এরপর তারা ক্ষমতায় আসে। তো এখানে মূল যে বিষয়টা যেটা আমরা বুঝতে পারলাম বা আমাদেরকে আসলে বুঝতে হবে সেটা হলো যে এরদোগানের রাজনৈতিক চিন্তাধারাটা এরকম যে অর্থাৎ গণতন্ত্র আমাকে যতটা অনুমতি দেয়, অর্থাৎ এরদোগানের চিন্তাধারাটা এমন যে আমাকে গণতন্ত্র যতটা অনুমতি দেয় আমি ঠিক ততটাই ইসলামকে মান্য করব। এর বাইরে আমি যাব না। সে এই কথা বলেই গণমানুষের সমর্থন আদায় করছে। অন্যথায় তৎকালীন সময়ে লেবার পার্টির যে ভোট ছিল প্রায় ২১% বলা হয়। তো অনেকে বলে যে যারা বিশেষজ্ঞ যে বর্তমান সময়ে যে এরদোগান ওই সময় এই গাদ্দারিটা না করত মিল্লি কুরুশের সাথে, তাহলে হয়তোবা এখন মিল্লি কুরুশের ভোট ব্যাংক ৪০-৪৫-৫০% থাকতো। কারণ কিন্তু বর্তমান এই সাদাত পার্টি যে দলটা আছে তার ভোট ব্যাংক আছে ২% এরও কম। তো দেখেন ২১% এর ভোট ব্যাংক আজকে ২% এরও কম চলে গেছে। এর পেছনে অবশ্যই এরদোগানের হাত আছে। তো এরদোগান আসলে আজকের গাদ্দার না, বরং এরদোগান অনেক আগের গাদ্দার। ঠিক আছে? তো আমরা আসলে আমি আশা করি আমি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর আমার ওই পোস্টটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে সে আসলে একটা সময় মানুষকে তার এই রাজনৈতিক যে এজেন্ডা ছিল, রাজনৈতিক দর্শন ছিল সেটা দিয়ে মানুষকে টেনে এনেছে এবং বর্তমান সে তার এই দর্শনটা দিয়ে পুরো পৃথিবীবাসীকে মোহ করে রাখছে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এটা। আশা করি আমি আপনাদের নিকট ক্লিয়ার করতে পেরেছি। আর অন্য আরেকদিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আমার সাথেই থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।